জামায়াতের আমির পতিতা বলেছেন নারীদেরকে। সারসংক্ষেপে এই কথা নিয়ে বাংলাদেশ এখন তোড়পাড়। এটাকে এখন এক্স বলা হয়। এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। বিশ্বাস করতে পারেন, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জামায়াত ইসলামীর আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে নারীরা ঘর থেকে বের হওয়া মানেই পতিতাবৃত্তি। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ দর্শক, জামায়াতের আমিরের এক্স আইডি হ্যাক, রাষ্ট্রপতির গভীর ষড়যন্ত্র ফাঁস। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিএনপি, বিভিন্ন বাম সংগঠন, ছাত্রদল, যুবদল, মহিলা দল এদেরকে মিছিল বের করার জন্য অর্থায়ন করছে কি জানি না, তবে চাপাচাপি করছে ব্যাপক আকারে। তবে এটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার বিএনপির সবচাইতে জ্ঞানী, গুণী, টুনি ওয়াহিদুজ্জামান এবং ফাহাম আব্দুল সালাম। কিন্তু এখানে সততা কতটুকু? ফাহাম আব্দুল সালাম তো আমাদের অভিনেত্রী বাঁধনের সাথে প্রায় নৃত্য করার সমতুল্য হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, মাস 7 আগে, 6 থেকে 7 মাস আগে বাঁধন জামায়াতের আমিরের একবার প্রশংসা করেছিল কোনো এক কারণে, সততা বা স্টাইলের জন্য। এবং জামায়াতের আমিরকে কেন তার পছন্দ, কেন তার ব্যক্তিত্ব, কথাবার্তা পছন্দ, এই কারণে তাকে জবাবদিহিতা করতে হয়েছে। আরেক বাস্টার্ড আছে না, ছাপড়ি, বেয়াদব, অসভ্যের বাচ্চা, সেই তানবীর তারেকের অনুষ্ঠানে নিয়ে কমপক্ষে এই বিষয় নিয়ে বলেন 5 মিনিট না হলে তো 4 মিনিট নিশ্চিত তাকে ইন্টারোগেশন করেছে। কেন বলল, এটা বলা যায় কি না? শেষ পর্যন্ত আজমিরি হক বাঁধন বলেছে, একটা ব্যক্তি হিসাবে যদি ডাক্তার শফিককে আমি দেখি তাহলে তাকে আমার ভালো লাগে। আমি এই কথাটা বলেছি। তার অর্থ এই নয় যে সেই দলকে আমি ভোট দিব, ক্ষমতায় চাইব, এবং যে দলটি নারী হিসাবে নারীদেরকে ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বাধা, অব্লিগেশন তৈরি করেছে, সেই দল থেকে আমি ক্ষমতায় দেখতে চাইবো না। তবে ব্যক্তি হিসাবে ডাক্তার শফিককে আমার খুবই ভালো লাগে। এই যে শেষ পর্যন্ত তাকে এটা বলতে হয়েছে, না আমি জামাতের ভোট দিব না, মানে এটা তার বুঝাই দিতে হয়েছে। সে কিন্তু একটা কড়া বেয়াদব, তানভীর তারেক, বুঝছেন? সারিয়ান নাজিম একটা আছে না, সারিয়ান নাজিম, তানভীর তারেক, এরা কিন্তু ওই চ্যানেল আইয়ের প্রোডাকশন, বুঝছেন? মানে ভারতের সব ক্যান্টনমেন্ট। যাই হোক, এখন ফাহাম আব্দুল সালাম যেটা বলছে, জামায়াতের আমির যে টুইটার হ্যাক হয়েছে, এটা দেখানো হয়েছে পাকিস্তান থেকে হ্যাক হয়েছে। আপনি ভিপিএন ইউজ করছেন না, ভিপিএনে কিন্তু ধরেন আপনার কাছে একটা মোবাইল আছে, এখন দেশে ইন্টারনেট নাই, এখন আপনি ভিপিএন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন, সেখানে আপনার লোকেশন জানতে চাইবে, আপনি লোকেশন দিয়ে দিলেন পাকিস্তান, ঠিক আছে? কিন্তু দেখানো হয়েছে আবার রাষ্ট্রপতির ছুপ্পুর অফিস, অর্থাৎ বঙ্গভবন থেকে ব্যবহার করা হয়েছে। যেই কম্পিউটার থেকে খুঁটিবাটি করে জামায়াতের আমিরের ডিভাইস, ইউজকৃত ব্যবহৃত ডিভাইস, কম্পিউটার, মোবাইল ডিভাইস হ্যাক করা হয়েছে, সেই কম্পিউটারটি কোথায়? বঙ্গভবনে। কিন্তু প্লেস দেখাইছে রাওয়ালপিন্ডি। ওই যে তাড়াহুড়া করতে গিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যে করছে, তো হ্যাক করছে। নিজেকে জামায়াতের আমিরের অ্যাডমিন আছে ধরেন 5 জনে তার আইটি টিম ম্যানেজ করে, বা 7 জন। তো ও নিজেকে ধরেন সুপ্পু ফয়েজ তাইবের কথা বললাম এই কারণে, মাইন্ড করবেন না। ফয়েজ তাইব হলো বাংলাদেশের আইটি উপদেষ্টা, মানে মন্ত্রী জোনায়েন আহমেদ পলক, এই কারণে তাকে দায় দিতে হবে। ধরেন ফয়েজ তাইব দ্রুত হ্যাক করলো, এই কম্পিউটার থেকে ঢুকে সে একটা পোস্ট দিল, যে পোস্টটা নিয়ে এত স্ট্যাটাস দিল, একটা যেটা নিয়ে এত মানে সমালোচনা দিয়ে নিজেকে অ্যাডমিন ঘোষণা করলো, অর্থাৎ 8 জন হয়ে গেল অ্যাডমিন। তারপর সেখান থেকে পোস্ট দিয়ে সাইন আউট করে দিল। এরপর একটা স্ক্রিনশট নিল, সাইন আউট করার আগে স্ক্রিনশট নিয়ে সে সাইন আউট করছে। এবার সেই স্ক্রিনশট দ্রুত চলে গেল কোথায়? ছাত্রদলের হাতে, বিএনপির হাতে, আইটি টিমের হাতে, ঠিক আছে? কারণ সবার আগে কিন্তু এটা করেছে তারা। এখন কথা হলো, ওয়াকার হইলেও এখন এগুলোর নখদর্পণে রাখে। এই কারণে ওয়াকারকে আজকে হয়তো ক্ষমতার কারণে সে জবাব তার কাছে কেউ চাইবে না, জবাব দিতে হবে এবং এটা বেরোবে। ফয়েজ তাইব অবশ্যই এই দায়িত্ব তার, সেই দায়িত্বে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এটার দায় নিতে হবে, প্রেসিডেন্টের অফিসে এটার দায় নিতে হবে, খুব স্বাভাবিকভাবে। এখন আজমিরি হক বাঁধনের ওই যে সেই ভিডিও বক্তব্য, যে জামায়াতকে আমি ক্ষমতায় চাই না, তারা নারী অধিকারের ব্যাপারে বাধা। ভাই, যারা নারীদের হিজাব ছিঁড়ে ফেলে, শাড়ি খুলে ফেলে, ধর্ষণ করে, গত মানে 5-6 দিনে 17টা এই হিজাব ছিঁড়ার ঘটনা ঘটেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তাদেরকে ভোট দিবে। আর যাদের কাছে সবচাইতে নিরাপদ নারীরা, জামায়াতের কাছে, আমি জামায়াতের কথা বলবো, তাদেরকে ভোট দিবে না। এই হলো, যাই হোক, আজমিরি হকের বিষয়। তারপরও আজমিরি হকের একটা সততা আছে। কিন্তু ফাহাম আব্দুল সালাম যেটা লেখছে,
যে পাকিস্তানে থেকে হ্যাক করা হয়েছে সেটার স্ক্রিনশট রাখা হয়েছে। আচ্ছা, জামায়াত যদি এই স্ট্যাটাস দেয় তাহলে কি এটার স্ক্রিনশট রাখবে? কখনোই তো রাখবে না। এবং জামায়াত যখন নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের মানে টিম, আইটি টিম যখন নিয়ন্ত্রণে নিয়েছে, তখন কিন্তু আবার এটাকে, তবে তাদেরও দোষ থাকতে পারে ভাই, আমি এটা বলতেছি না, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সার্কেলটা কোথায়। এই কারণে এটা নিয়ে আলোচনা করছি। জামায়াতের আইটি টিমেরও দোষ থাকতে পারে। সবচেয়ে বড় কথা, তারা পারে নাই, তাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছু সময়ের জন্য হলেও, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। তো এখন এই যে ফাহাম আব্দুল সালাম বলতেছে, হ্যাঁ, এটা যে প্রেসিডেন্টের ভবনের আইপি অ্যাড্রেস দেখলে তো বোঝা যায়, প্রত্যেকটা কম্পিউটারে তো একটা আইপি অ্যাড্রেস আছে না, ডিজিটাল অ্যাড্রেস যাকে বলে। তাহলে প্রেসিডেন্টের ভবন তো এটা দেখা যাচ্ছে, তার মানে এগুলো সব নিয়ন্ত্রণ হলো প্রেসিডেন্ট ভবন এবং ছুপ্পু বিটিসিএল 100% জানে, ফায়েজ তাইবের নিয়ন্ত্রণে, ওয়াকারুজ্জামান 200% জানে, হ্যাঁ, আর বিএনপি জানে ধরেন 100%, কারণ এটার ফিল্ড পুরো বিএনপি নিতেছে। এখন কথা হয়েছে, বিএনপি এটা নিয়ে যা করতেছে, এটা হলো কি, বিএনপি আতঙ্কিত, কোনো দিক থেকে পেরে উঠছে না। নারী ভোট নিয়ে তারা, তাদের হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ইতিমধ্যে আবার সিলেট 6 আসনের বিএনপির এমপি প্রার্থী, তার যে নিজের ধানের শীষ দেখাই দিছে, এটা তো আপনারা জানেন, নিজের ধানের শীষ প্রদর্শন করেছে সে। এটা নিয়ে এটাকে ধামাচাপা দিতে হবে। এরপরে নারী ভোট, জামায়াত তো ভূমিধস গড়াই দিতে পারে। এই কারণে নারীদের এখন বাংলাদেশের যেসব নারীবাদীরা ধরেন নারীবাদী করে, বাঁধনের মতো বাংলাদেশে কয়জন নারী আছে? বাংলাদেশের অধিকাংশ নারী চায় পুরুষরাই নেতৃত্ব দেয়। 98.5% নারীরা চায় পুরুষরাই নেতৃত্ব দেয়। এখন এই যে 2000-3000 নারীর কথা শুনে নারীরা কি তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত সরাই নিবে না। এখন এই যে ফাহাম আব্দুল সালাম এই অসততাটা দেখাইছে, এদেশের তরুণরা কিন্তু তার উপর একসময় আস্থা রাখতো। এই যে বিএনপির যে লোকের ল্যাংটা ছবি প্রকাশ পাইছে, ধানের শীষের প্রার্থী, এইটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের কোনো পোস্ট দেখেছেন? এই যে বিএনপির লোকেরা কয়েকজনের হিজাব ছিঁড়ে ফেলেছে, এটা কি নারীদের অধিকার হরণ হয় নাই? এটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের পোস্ট দেখেছেন বা কোনো টেলিভিশনের খবর দেখেছেন? এরপরে আপনার এই যে দেবিদ্বারে যেই বিএনপির ধানের শীষের প্রার্থিতা বাতিল হয়েছে ব্যাংক চুরির লোনের কারণে, সেটা কি ফাহাম আব্দুল সালাম করে নাই তো? তাহলে আপনি সততাটা কোথায়? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন এক ভয়ানক মন্তব্য যা মুহূর্তেই পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আসল চমক এটা নয়। আসল চমক হলো এই ঘটনার পেছনের কারিগর কে। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করলো, তখন যা বেরিয়ে এলো তা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। হ্যাকারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল, তা দেখে সবার চোখ কপালে। খোদ রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, রাষ্ট্রপতি দপ্তরের একজন প্রোগ্রামারের মেইল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। এটি কি নিছক হ্যাক, নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের নীলনকশা? আর কেনই বা জামায়াত এই ঘটনার পর 12 ঘন্টা চুপ করে থাকলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার পেছনের ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট এবং রাজনৈতিক সমীকরণ। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ রাজনীতির মাঠের এই ডিজিটাল যুদ্ধ আপনার ধারণার চেয়েও অনেক বেশি নোংরা। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের রাজনীতির মাঠ যখন নির্বাচনের হাওয়ায় দুলছে, ঠিক তখনই এক বিশাল বোমা ফাটল ডিজিটাল প্ল্যাটফর্মে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট আসে। এই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায়, তখন তারা নাকি পতিতাবৃত্তিরই আরেক রূপ। ভাবা যায়, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী বক্তব্য। মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। আর ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই যেন ছিল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল। পোস্ট আসার সাথে সাথেই যেন আগে থেকে রেডি করা স্ক্রিপ্ট অনুযায়ী তারা মাঠে নেমে পড়ল। সারা দেশে শুরু হয়ে গেল কর্মসূচি। দাবি উঠল ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন থেকে যায়, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। ঘটনাটি ঘটার 24 ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো গদবাধা রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে সলিড টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ প্রজেক্টরে দেখিয়ে দিলেন কিভাবে আমিরের জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আর এই হ্যাক কোনো সাধারণ হ্যাকার বা ছিঁচকে চোর করেনি, এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত।
সংবাদ সম্মেলনে দেখানো হয় ডাক্তার শফিকুর রহমানের মেইলে একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ম্যালওয়্যার বা ভাইরাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে তারা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ভয়ানক এবং শকিং পার্ট হলো এই হ্যাকটা কোত্থেকে করা হয়েছে। জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নাম সরওয়ার তার অফিসিয়াল মেইল অ্যাড্রেস assistantprogrammer@bongobhavan.gov.bd ব্যবহার করে এই ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, হ্যাকাররা নতুন ডিভাইসে লগ ইন করার সময় যে আইপি অ্যাড্রেস ব্যবহার করেছিল জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিষ্কারভাবেই একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ইন্ধন ছাড়া রাষ্ট্রপতির দফতরের মেইল ব্যবহার করে এমন জঘন্য সাইবার ক্রাইম করা অসম্ভব। দর্শক, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সত্য খবর সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। এবার আসুন ঘটনার টাইমিং নিয়ে একটু বিশ্লেষণ করি। এই টাইমিংটাই বলে দেয় ডালমে কুচ কালা হ্যায়। গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি খুব ভালো করে খেয়াল করুন। সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়কাল মাত্র 1 মিনিট। এর মানে কি? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিল শুধুমাত্র একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। পোস্ট করেই সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে। তারা ভেবেছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলবে, কিন্তু প্রযুক্তির এই যুগে ডিজিটাল পায়ের ছাপ মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে পোস্ট দেয়া, স্ক্রিনশট তোলা, সেটি ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি, সবকিছুই যেন একই সুতোই গাঁথা। মনে হচ্ছে একবারে তারেক রহমানের নির্দেশনায় একটি সাজানো নাটকের মঞ্চায়ন হলো। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কাজ করলো তারা? উত্তরটা খুব সোজা। মাঠে রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কে এবং পাবলিক সেন্টিমেন্টে কোনো জায়গাতেই বিএনপি বা বিরোধীরা এখন সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের জনসমাবেশে মানুষের ঢল। এই জোয়ার দেখে ভীত হয়েই তারা বেছে নিয়েছে অনলাইন স্যাবোটাজের পথ। তারা ডাক্তার শফিককে নারী বিদ্বেষী সাজাতে চাইল, অথচ ইতিহাস কি বলে? এই তো সেই অমানুষরা যারা অতীতে আমাদের মায়েদের হিজাব টেনে খুলেছে, যারা পেটে লাথি মেরেছে, যারা লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, তারাই এখন সাধু সাজার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার আজ উলঙ্গ হয়ে পড়েছে। তবে এখানে জামায়াতের জন্যও অনেক বড় শিক্ষার বিষয় আছে। যুদ্ধক্ষেত্রে শত্রু তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড অনেক বেশি ধারালো। গতকাল রাতে যা ঘটল তাতে জামায়াতের দুটি জিনিস প্রকাশ পেয়েছে। এক, তাদের আইটি টিমের দক্ষতা, যা প্রশংসা দাবি রাখে, কিন্তু অন্যটি তাদের পলিটিক্যাল উইংয়ের চরম অদূরদর্শিতা বা মিডিয়া সেন্সের অভাব। হ্যাকিং হওয়ার পরপরই জামায়াতের উচিত ছিল এটাকে জাতীয় রাজনীতিতে মেজর ইস্যু করা, কিন্তু তারা কি করলো? টুইটারে একটি দায়সারা পোস্ট দিয়ে বলল হ্যাক হয়েছে, ব্যাস দায়িত্ব শেষ। সারা রাত তাদের টিম ঘুমালো। তারা বুঝতেই পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হরণ করে ফেলেছে। ফেসবুকের জনমত ততক্ষণে বহুলাংশে বিপক্ষে চলে গেছে। এই দেরিতে টনক নড়া স্বভাবটা রাজনীতির জন্য সুইসাইডাল বা আত্মঘাতী। এই পরিস্থিতি আমাদের মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয়। মিডিয়াকুর মাধ্যমে প্রচার করা হয়েছিল মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। মিশরের জনগণ সেটা বিশ্বাস করে রাস্তায় নেমেছিল। অথচ সত্য কি ছিল? পরে জানা যায় ওই চাকরি ছিল সম্পূর্ণ অবৈতনিক বা আনপেইড। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মুরসি নিজের যে বেতন পেতেন সেটাও তিনি কখনো নেননি। আজও প্রেসিডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে সেটা জমা আছে। কিন্তু মুরসি কি এই সত্য তথ্যগুলো জনগণের কাছে সময় মতো পৌঁছাতে পেরেছিলেন? না, পারেননি। মুরসি এবং তার আশেপাশের লোকদের রাজনৈতিক বুদ্ধি বা মিডিয়া সেন্স ছিল না। তারা ভাবতেন আমরা তো সৎ, আল্লাহ দেখছেন। কিন্তু রাজনীতিতে আল্লাহ দেখার পাশাপাশি জনগণকেও কিছু দেখাতে হয়। জনগণের সাথে কানেক্ট করতে না পারার কারণে মুরসিকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। গতকাল রাতে যখন জামায়াত প্রমাণ নিয়ে এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানুষের ব্রেইনে ওই ভুয়া স্ক্রিনশট গেঁথে গেছে। রাজনীতি হলো পারসেপশন গেম। সত্য কি সেটা বড় কথা নয়, মানুষ কি বিশ্বাস করে, কি করছে সেটাই বড় কথা। মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে এবারের ভোটে নারীরা বিপ্লব ঘটাবে। আর জামায়াত সেই অপবাদ খণ্ডন করতে সময় নিল 12 ঘন্টা। এই 12 ঘন্টায় যথেষ্ট ছিল তাদের ইমেজ ধ্বংস করার জন্য। মিডিয়ার পক্ষপাতিত্ব এখানে লক্ষণীয়। যখন ভুয়া পোস্টটা এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল, আর যখন জামায়াত প্রমাণ করলো এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত তখন মিডিয়া অনেকটা চুপ। সেই হাইপ আর নেই। জামায়াতকে বুঝতে হবে এই মেইন স্ট্রিম মিডিয়া তাদের বন্ধু নয়, তাদের নিজস্ব মিডিয়া সেল এবং অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি শক্তিশালী না হয় তবে তারা বারবার এমন মিডিয়া ট্রায়ালের শিকার হবে। ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াতের উচিত এই দুর্বলতা বা উইকনেসগুলোতে নজর দেয়া। ভোটে জিতে ক্ষমতায় আসাটা তাদের জন্য কঠিন নয়, কিন্তু ক্ষমতায় থাকার পর আসল যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়্যার।
বিএনপি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিগুলো তখন প্রতিদিন হাজারটা গুজব ছড়াবে, মুরসির মতো পরিস্থিতি তৈরি করবে। যদি সঠিকভাবে এই প্রোপাগান্ডা সামলানো না যায়, তবে গদি টেকানোই হয়ে যাবে মুশকিল। জনগণকে বিভ্রান্ত করে রাস্তায় নামানো হবে। জামায়াতের এখন দরকার র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা গুজব ওঠার 10 মিনিটের মধ্যেই কাউন্টার দেবে। টুইটারে একটা পোস্ট দিয়ে দায় সারলে চলবে না, সরাসরি অ্যাকশনে যেতে হবে। গতকাল রাতের ঘটনা জামায়াতের জন্য একটি উইক আপ কল বা সতর্কবার্তা। এখান থেকে তাদের 3টি বড় সিদ্ধান্ত নিতে হবে। 1, রাষ্ট্রপতি দপ্তর জড়িত থাকার বিষয়টি নিয়ে এখনই বড় আন্দোলন বা আইনি ব্যবস্থা নিতে হবে। তদন্ত করে সেই প্রোগ্রামারের বহিষ্কার নিশ্চিত করতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। মিডিয়া টিমের খোল নলচে পাল্টাতে হবে। রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। ঘটনা ঘটার পর সাফাই গাওয়া নয়, বরং ঘটনা যেন না ঘটে বা ঘটার সাথে সাথে যেন প্রতিহত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। 3, জামায়াতের সামনে এখন 2টি মডেল। 1, মুরসি মডেল, যারা সৎ কিন্তু বোকা, যারা প্রোপাগান্ডায় ভেসে যায়। 2, এরদোয়ান মডেল, যিনি ফেস টাইমে এসে জনগণকে রাস্তায় নামিয়ে কূট ঠেকিয়ে দেন। জামায়াতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। রাজনৈতিক বুদ্ধি বাড়ান, জনগণের পালস বুঝুন। নতুবা ইতিহাস কাউকে ক্ষমা করবে না। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।